আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রুবেল ইসলাম, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন, বীরগঞ্জ, দিনাজপুর। আজকের এই ভিডিওটা আমার 3 নম্বর ভিডিও। এর আগে গত 2টি ভিডিও আমি তোমাদের নিয়েছি। পদার্থবিজ্ঞান বই 9ম 10ম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করেছি। প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে আমি তোমাদের প্রথম ভিডিওতে ছিল কাজ ও ক্ষমতা এ বিষয়ে আলোচনা করেছি বিস্তারিত। দ্বিতীয় ভিডিওটা ছিল আমার শক্তির উপরে। আজকের এই বিষয়টা আমি নির্ধারণ করেছি তোমাদের কর্মদক্ষতা, আর কর্মদক্ষতা দিয়েই আজকের মতো 4র্থ অধ্যায়ের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমরা একটু যদি লক্ষ্য রাখো ভালো করে, তাহলে হয়তো বা আজকের ক্লাসটা তোমাদের বুঝতে সমস্যা হবে না, ক্লিয়ার হয়ে যাবে। যার কাছে যে সমস্যাটা আছে তোমরা আশা করি মনোযোগ সহকারে ক্লাসটা করবা এবং বারবার প্র্যাকটিস করবা, তাহলে কর্মদক্ষতা নিয়ে আর আমাদের সমস্যা থাকার কথা নয়। এবারে দেখো, আমি বোর্ডে নির্ধারণ করেছি আজকে যে কর্মদক্ষতা ও গাণিতিক সমস্যা। কর্মদক্ষতা এবং গাণিতিক সমস্যা, যে আলোচনার বিষয়টাই হলো কর্মদক্ষতা ও গাণিতিক সমস্যা। প্রথমত আমরা আগে কর্মদক্ষতা জানবো, এরপরে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। বন্ধুরা একটু লক্ষ্য করো, প্রথমত আমরা সংজ্ঞাটা জানবো, আসলে কর্মদক্ষতাটা কি, এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। তাহলে দেখো, কর্মদক্ষতা কর্মদক্ষতা এখন আমরা জানবো যে কর্মদক্ষতা কি। এই কর্মদক্ষতার বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার থাকা দরকার। কর্মদক্ষতার যদি আমরা সংজ্ঞা করি, তাহলে সংজ্ঞাটা এভাবে করব, যে যন্ত্রের বা কোনো যন্ত্রের যদি আমরা সংজ্ঞাটা করি যে কোনো যন্ত্রের লৌহ কার্যকর শক্তি, আমি আবারও বলতেছি, কোনো যন্ত্রের লৌহ কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। আমি আবারও বলতেছি তোমাদের সামনে, যে কোনো যন্ত্রের লৌহ কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় ইটা দ্বারা। তাহলে বললাম কর্মদক্ষতা কি, যে কোনো যন্ত্রের লৌহ কার্যকর শক্তি, কোনো যন্ত্রের লৌহ কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। তাহলে আমরা যদি লিখি কর্মদক্ষতা ইকুয়াল কি লিখব, লৌহ কার্যকর শক্তি ডিভাইডেড মোট প্রদত্ত শক্তি, ইনটু থাকবে এখানে 100%, ইনটু থাকবে এখানে 100%। 100% থাকার উদ্দেশ্য হলো কর্মদক্ষতাকে আমরা শতকরায় প্রকাশ করব। কর্মদক্ষতাকে প্রকাশ করব কি দ্বারা? শতকরা দ্বারা। এই শতকরা থাকার কারণে আমরা 100% লিখছি। তাহলে দেখো, কর্মদক্ষতা সমান আমরা কি লিখবো? যদি আমি বলি কর্মদক্ষতা সমান আমরা কি লিখবো, যে লৌহ কার্যকর শক্তি ডিভাইডেড মোট প্রদত্ত শক্তি, আর এই শক্তি দুটার অনুপাতটাকে বলবো আমরা কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় ইটা দ্বারা। কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় কি বললাম? ইটা দ্বারা। কর্মদক্ষতাকে প্রকাশ করবো আমরা ইটা দ্বারা। তাহলে তোমাদের কাছে আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন একটু বিস্তারিত যদি আমরা জানি যে আসলে কর্মদক্ষতা কিভাবে আসলো, এই বিষয়টা একটু ক্লিয়ার হয়। কর্মদক্ষতা আসলো কিভাবে, ঠিক আছে, এই বিষয়টা একটু ক্লিয়ার ধারণা নেওয়া। যে কর্মদক্ষতা ইকুয়াল আমরা লিখব কর্মদক্ষতা ইটা দ্বারা প্রকাশ করে, যদি আমরা যে ইটা দিয়ে প্রকাশ করতেছি, আর এই কর্মদক্ষতা সমান আমরা লিখতে পারি কাজের পরিমাণ। কাজের পরিমাণ ডিভাইডেড
মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি, কাজের পরিমাণ ডিভাইডেড মোট প্রদত্ত শক্তি। এরপরে আমাদের এখানে থাকতেছে 100%, এই যে 100%, ঠিক আছে, 100% থাকতেছে। বন্ধুরা একটু খেয়াল করো, যেখানে কাজের পরিমাণ ডিভাইডেড মোট প্রদত্ত শক্তি আসলে আমরা যে দেখছি এটা কিভাবে করলাম। দেখো কাজের পরিমাণটা সমান আমরা কি লিখতে পারি, কাজের পরিমাণ সমান আমরা কি লিখবো, এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকা দরকার। আসলে কাজের পরিমাণ মানে কোনো যন্ত্র কতটুকু কাজ করছে এটা তো তার পরিমাণ, ঠিক আছে। এই পরিমাণটা আমরা বের করবো কিভাবে, এই পরিমাণটা বের করার জন্য আমাদের যা করতে হবে, এখন দেখো তাহলে কি করবো, এই পরিমাণটা বের করার জন্য আমাদের যেটা লিখবো যে কাজের পরিমাণ সমান আমরা কি লিখতে পারি, প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি। অপচয়কৃত শক্তি, ঠিক আছে, ডিভাইডেড, এই মোট প্রদত্ত শক্তি ঠিক থাকবে, মোট প্রদত্ত শক্তি থাকলো, এর সাথে আমার পার্সেন্ট তো এখানে থাকবে, এটা আমরা চেঞ্জ করব না। এখন দেখো প্রদত্ত শক্তি আমরা যদি বলি যে প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি ডিভাইডেড মোট প্রদত্ত শক্তি, তাহলে এখন এই প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি, এই দুটো শক্তি থেকে আমরা কিভাবে প্রদত্ত শক্তি, মনে করো যে একটা আমরা ইনপুট আর আউটপুটের বিষয়টা যদি ক্লিয়ার করি, ইনপুট এবং আউটপুট, ঠিক আছে। ইনপুট মানে আমরা যা প্রদান করলাম, আউটপুট মানে আমরা কতটুকু ফলাফল পেলাম। ইনপুট মানে যা প্রদান করছি সেটা হলো ইনপুট, আর যা পাবো ফলাফলটা এটা হলো আমাদের আউটপুট। তাহলে প্রদত্ত শক্তি আমরা কত দিছি, প্রদত্ত শক্তি থেকে আমাদের অপচয়কৃত শক্তিটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা কতটুকু ফলাফল পাচ্ছি, এই ফলাফলটা আমরা নিশ্চয়ই লিখতে পারি। আর এই ফলাফলটাই আমরা লিখবো লব্ধ কার্যকর শক্তি। লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড মোট প্রদত্ত শক্তি ইনটু 100% আমাদের থাকবে। দেখো এই কর্মদক্ষতাকে যদি এটা দিয়ে প্রকাশ করি তাহলে বললাম, আমি তোমাদের আগে বলছিলাম যে লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড মোট প্রদত্ত শক্তি, আর এই শক্তির অনুপাতটাকে আমরা বলতেছি কর্মদক্ষতা। লব্ধ কার্যকর শক্তি আমাদের কি আসে, কিভাবে আসে, প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি, এই দুটো শক্তিকে যদি আমরা বিয়োগ করি যে ফলাফলটা হবে সেটা হলো লব্ধ কার্যকর শক্তি। আর নিচে তো তোমাদের মোট প্রদত্ত শক্তি আছে, সেই সাথে পার্সেন্ট আমাদের কিন্তু থাকবে। এই পার্সেন্ট কেন থাকবে, আমরা কর্মদক্ষতা যেহেতু নিয়ে আসছি, কর্মদক্ষতাকে প্রকাশ করবো আমরা শতকরায়, আর শতকরায় যেহেতু প্রকাশ করবো তাহলে লব্ধ কার্যকর শক্তি আসবে। এখন একটু বিষয় মাথায় রাখো, তোমাদের পরীক্ষা বা প্রশ্ন যখন তোমরা অ্যান্সার করবা তখন তোমরা কোন সূত্রটা প্রয়োগ করবা, এটা একটা লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড মোট প্রদত্ত শক্তি, এটা একটা। আবার কি করা যায়, আবার আরেকটা বিষয় লেখা যায়, দেখো যে লব্ধ কার্যকর শক্তি, এই যে আমরা লিখছি লব্ধ কার্যকর শক্তি, এই লব্ধ কার্যকর শক্তিকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে কি হয়, যে লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড সময়। আবার এখানে থাকছে মোট প্রদত্ত শক্তি, ঠিক আছে, দুই জায়গায় সময় দ্বারা ভাগ করতেছি, সময় লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড সময়, মোট প্রদত্ত শক্তি ডিভাইডেড সময়। সময় দ্বারা যদি আমরা ভাগ করি আমাদের সেই সাথে 100% থাকতেছে, 100% যদি থাকে, দেখো আমরা এখন কি লিখতে পারি, এই বিষয়টা ক্লিয়ার নাও যে লব্ধ কার্যকর শক্তি এবং সময়কে যদি সময় দ্বারা যদি ভাগ করি, লব্ধ কার্যকর শক্তিকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা কি লিখতে পারি, এই লাইনটা আমরা কি লিখতে পারি, ঠিক আছে। এই লাইনটা দেখো আমরা লিখতে পারবো এবার
লৌহ কার্যকর ক্ষমতা, লৌহ কার্যকর ক্ষমতা ডিভাইডেড মোট প্রদত্ত ক্ষমতা। লৌহ কার্যকর ক্ষমতা ডিভাইডেড মোট প্রদত্ত ক্ষমতা। মোট প্রদত্ত ক্ষমতা 100% আছে, 100% আমরা তুলে নেই, এই পার্সেন্টে কাজ করে না, 100% থাকলো। দেখো তো লৌহ কার্যকর ক্ষমতা ডিভাইডেড মোট প্রদত্ত ক্ষমতা, এই দুটা মান আমাদের আসে। এখন প্রশ্ন যখন থাকবে তোমাদের যে কর্মদক্ষতা নির্ণয় করো, আর এই কর্মদক্ষতা নির্ণয় করার জন্য তোমরা কোন সূত্র প্রয়োগ করবা? সূত্র এটাও রাইট আমাদের, আবার এই সূত্রটা দিয়ে আসি, দুটাই রাইট। প্রশ্ন যদি তোমাদের ডেটা রাইট, ইনপুট যদি কর্মদক্ষতা দেওয়া, ইনপুট যদি ক্ষমতা দেওয়া থাকে, মনে করো একটা যন্ত্র দিছে বা ইঞ্জিন দিছে, এই ইঞ্জিনের ক্ষমতা দেওয়া আছে, প্রদত্ত ক্ষমতা দেওয়া থাকলে তোমরা এই সূত্রটা প্রয়োগ করবা। আর যদি ক্ষমতা না দিয়ে ইঞ্জিন বা যন্ত্রের শক্তি দেওয়া থাকে, তাহলে তোমরা এই সূত্রটা প্রয়োগ করবা। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেখি গাণিতিক সমস্যা আমরা কিভাবে সূত্রটা প্রয়োগ করি। বন্ধুরা লক্ষ্য করো, আমি একটা এখানে প্রশ্ন তুলে দিয়েছি, এই প্রশ্নের আলোকে আমরা সমাধান নিয়ে আসবো। ঠিক আছে, যে প্রশ্নটা হলো এমন যে একটি 10 নিউটন ওজনের বস্তুকে 15 মিটার উচ্চতায় ওঠানোর জন্য একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়। প্রশ্নটা আবারও বুঝো, যে একটি 10 নিউটন ওজনের বস্তুকে 15 মিটার উচ্চতায় ওঠানোর জন্য একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়। এটি 170 জুল শক্তি ব্যবহার করে। কি ব্যবহার করে এখানে? যে 170 জুল শক্তি ব্যবহার করে। প্রথম প্রশ্ন আমরা এখান থেকে নিয়ে আসবো সৃজনশীল আকারে, যে মোটর কর্তৃক অপচয়কৃত শক্তির পরিমাণ কত? মোটর কর্তৃক অপচয়কৃত শক্তির পরিমাণ বের করব। এরপরে চাইছে প্রশ্নে যে মোটরের কর্মদক্ষতা কত, যে আলোচনাটাই ছিল আমাদের কর্মদক্ষতা, আর এই কর্মদক্ষতা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো যে কিভাবে বের করব। প্রথমটার সমাধান যদি আমরা লিখি, ক নম্বরের জন্য আমরা সমাধান নিয়ে আসবো। যে ক নম্বরের সমাধানটা কি নিয়ে আসবো, এই বিষয়টা একটু লক্ষ্য করো। মোটর কর্তৃক অপচয়কৃত শক্তির পরিমাণ, বিষয়টা হলো এমন যে কোনো মোটরে যদি মনে করো যে ইনপুট দিলাম আমরা 80%, ফলাফল পাওয়ার সময় আউটপুট পেলাম মনে করো 75% বা 70%, তাহলে এই যে 10% বা 5% আমরা পেলাম না, এই 10% বা 5% কি হয়ে গেছে? অপচয় হয়ে গেছে। ঠিক আছে, অপচয় হয়ে গেছে। আসলে কতটুকু অপচয় হলে মোটর থেকে, মোটর প্রতি অপচয়কৃত শক্তির পরিমাণ, সেই অপচয়কৃত শক্তির পরিমাণটা আমাদের বের করতে বলছে। তাহলে অপচয়কৃত শক্তির পরিমাণ যেহেতু বের করতে বলছে, তাহলে অপচয়কৃত শক্তির পরিমাণ আমরা কিভাবে বের করব? তার আগে আমরা লিখবো যে ব্যয়িত শক্তির পরিমাণ, যে ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি সমান আমরা লিখতে পারি কাজের পরিমাণ বা কৃত কাজের পরিমাণ। যে কৃত কাজের পরিমাণ, কৃত কাজের পরিমাণ, কৃত কাজের পরিমাণ। দেখো লক্ষ্য করো, আমরা বের করতেছি ব্যয়িত শক্তি, যে ব্যয়িত শক্তি সমান কৃত কাজের পরিমাণ। ব্যয়িত শক্তির পরিমাণ, ব্যয়িত শক্তি সমান আমরা কি লিখব? কৃত কাজের পরিমাণ। যে কৃত কাজের পরিমাণ, ব্যয়িত শক্তি সমান কৃত কাজের পরিমাণ। এই কৃত কাজের পরিমাণটাকে আমরা কিভাবে বের করব, এই বিষয়টা একটু লক্ষ্য করো। কৃত কাজের পরিমাণ সমান আমরা কি জানি? W = F(S), W = F(S), W = F(S), আর এই W = যে F(S) জানি, F সমান আবার কি জানি? F সমান MA। আমরা জানি F সমান কি? MA/mg লিখতে পারি। ঠিক আছে, F সমান MA/mg, যদি এটা আমরা লিখতেই পারি তাহলে আবার জানি কি? W = mg লেখা যায় কি না? W = যদি আমরা বলি F = mg, আবার এখানে W = mg,
তাহলে আমরা f এর মান যদি এখানে বসাই, f এর মান ধরে নিলাম যে mg এর সাথে আছে s, এর সাথে আছে s। আসলে বিষয়টা লক্ষ্য করো, এই s বলতে কি বোঝাচ্ছে? উপরে কতটুকু বসাচ্ছি, সরণটা উপরে কতটুকু হলো, তার মানে h ব্যবহার করতেই পারি। ঠিক আছে, উচ্চতা কত উচ্চতায় তুলছে? প্রশ্ন ছিল 15 মিটার উচ্চতায়। 15 মিটার উচ্চতায় যদি তোলা যায় তাহলে s এর পরিবর্তে আমরা এখানে h দেখতে পারি। ঠিক আছে, যদি h দেখতে পারি, আবার mg, দেখো তো mg ভর তো আছে বস্তুর, বস্তুর ভর নেই, আছে কি ওজন। বস্তু যেহেতু ভর নেই ওজন আছে, তাহলে ওজনকে প্রকাশ করে আমরা w দ্বারা, আর w সমান mg, তাহলে আমরা লিখতে পারি কি mg ইকুয়াল w, আর আছে এখানে কি আমাদের s। s আসলে কি কতটুকু সমান হচ্ছে, তাহলে h লেখা যায়, h লেখা যায় কিনা আশা করি তোমরা বুঝতে পারছো যে s সমান আমি লিখলাম কি s সমান h কেন লিখলাম, s টা মূলত এখানে সরণ। আসলে কতদূর সরণ বলতে আমরা কি, বস্তুটা ছিল একটি 10 নিউটন ওজনের বস্তুকে 15 মিটার উচ্চতা তুলছে, নিচ থেকে উপরের দিকে তুলছে, তাহলে তার উচ্চতা আসে, এই উচ্চতা হলো এখানে h। তাহলে এখন দেখো ওজন দেওয়া আছে, ওজন কত আছে, যে ওজন আছে আমার 10 নিউটন, ওজন আছে 10 নিউটন গুণন উচ্চতা কত 15 মিটার, উচ্চতা হলো 15 মিটার, উচ্চতা 15 মিটার। তাহলে এটাকে গুণ করলে আসে কত 150 নিউটন মিটার। নিউটন মিটারকে গুণ করলে কি আসবে, কি পাবো আমরা, নিউটন মিটার লিখবো, অথবা নিউটন মিটার সমান লেখা যায় জুল। নিউটন মিটার লেখা যায় কি, যে নিউটন মিটার সমান আমরা জুল লিখতে পারি। নিউটন মিটার সমান যদি আমরা জুল লিখতে পারি, তাহলে আমাদের মান বের হয়ে গেল। এখন পর্যন্ত দেখো ব্যয়িত শক্তির পরিমাণ, ব্যয়িত শক্তি, তাহলে আমরা বের করলাম কি ব্যয়িত শক্তি। আমাদের কি ব্যয়িত শক্তি বের করতে বলছে, আমাদের তো চাইছে অপচয়কৃত শক্তি, অপচয়কৃত শক্তি চাইছে না, আমাদের প্রয়োজন হলো অপচয়কৃত শক্তি, বাট আমরা ব্যয়িত শক্তির পরিমাণটা বের করলাম। ব্যয়িত শক্তির পরিমাণটা না বের করলে আমরা আসলে অপচয়কৃত শক্তি বের করতে পারবো না। ঠিক আছে, ব্যয়িত শক্তির পরিমাণ বের করতে আমরা যদি না বের করি, তাহলে অপচয়কৃত শক্তির পরিমাণটা আমরা বের করতে পারবো না। এখন এখানে লক্ষ্য করো যে ইঞ্জিনটা কত শক্তি ব্যবহার করে, তাহলে 170 জুল। এই 170 জুল হলো তার প্রদত্ত শক্তি, বা যাকে আমরা বলি ইনপুট। ঠিক আছে, যে ইনপুট বা প্রদত্ত শক্তিটা হলো এখানে 170, আর আমরা পেলাম ব্যয়িত শক্তি পেলাম 150। 150 আমরা আসলে কি পাইলাম এখানে। ঠিক আছে, আমরা কাজ কতটুকু করতে পারছে, মোটরটা কতটুকু কাজ করছে, 170 জুল তাকে প্রয়োগ করা হয়, আমরা ফলাফল যেটা বের করলাম, এই ফলাফলটা পাইলাম আমরা কত 150 জুল। তাহলে বাকি মানটা আমাদের গেল কোথায়, অবশ্যই অপচয় হয়ে গেছে, আর এই অপচয়কৃত শক্তির পরিমাণটা আমাদের বের করতে বলছে। তাহলে অপচয়কৃত শক্তির পরিমাণটা যদি আমরা বের করতে যাই এখন, তাহলে আমরা কি লিখবো, দেখো অপচয়কৃত শক্তির পরিমাণটা আমরা কিভাবে বের করব। অপচয়কৃত শক্তির পরিমাণটা বের করতে গেলে আমাদের প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি মানে কি মোট কতটুকু শক্তি প্রয়োগ করা হয়েছে, এই শক্তি থেকে যদি আমরা ব্যয়িত শক্তির পরিমাণটা বিয়োগ করি, তাহলে আমাদের বের হয়ে যাবে অপচয়কৃত শক্তির পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে দেখো অপচয়কৃত শক্তি, অতএব অপচয়কৃত শক্তি, অপচয়কৃত শক্তিটা আমরা কিভাবে বের করব, অপচয়কৃত শক্তি বের করব ব্যয়িত শক্তি থেকে। যদি মোট প্রদত্ত শক্তি মাইনাস কি করে দেব, মাইনাস করে আমরা কতটুকু ফলাফল পেলাম, ফলাফল পেয়েছি কতটুকু, এই ফলাফলটা আমরা বিয়োগ করব। তাহলে এখানে কি লিখবো, ব্যয়িত শক্তি এখন দেখো তো মোট প্রদত্ত শক্তি আমাদের কত ছিল, মোট প্রদত্ত শক্তি প্রশ্নে ছিল কত 170 জুল। তাহলে 170 থেকে বিয়োগ করব আমরা ব্যয়িত শক্তির পরিমাণটা কত পেলাম, ব্যয়িত শক্তি পেয়েছি আমরা 150 জুল, 150 জুল। তাহলে আমাদের বিয়োগ করলে 20 জুল। অপচয়কৃত শক্তির পরিমাণটা আমাদের বের হয়ে গেল, অপচয়কৃত শক্তির পরিমাণটা বের হয়ে গেছে। অপচয়কৃত শক্তির পরিমাণ কত আসে 20 জুল। অপচয়কৃত শক্তির পরিমাণ আসে আমাদের
20 জুল। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। এরপরে অংশ বন্ধুরা, এবারে তাহলে আমরা নির্ণয় করব কি কর্মদক্ষতা। 6 নম্বর প্রশ্ন ছিল মোটরের কর্মদক্ষতা কত, এই কর্মদক্ষতা আমরা বের করব। তাহলে কর্মদক্ষতা সূত্র লেখো, কর্মদক্ষতা ইকুয়াল কি কর্মদক্ষতাকে আমরা ইটা দিয়ে লিখি, এই ইটা ইকুয়াল আমরা কি লিখব দেখো, কর্মদক্ষতা লব্ধ কার্যকর শক্তি আমি বলছিলাম ডিভাইডেড মোট প্রদত্ত শক্তি ইনটু 100। এখন লব্ধ কার্যকর শক্তি একটা কথা বলছি, আবার লব্ধ কার্যকর ক্ষমতার কথা আমি বলছি। লব্ধ কার্যকর ক্ষমতা ডিভাইডেড মোট প্রদত্ত ক্ষমতা, দুইটা সূত্র তোমাদের দেখাচ্ছি। এখন আমি এখানে কি ক্ষমতার সূত্রটা লিখবো না শক্তির সূত্র লিখবো, এটা নির্ভর করতেছে আমাদের যে ডেটাটাতে দেওয়া ছিল। আসলে প্রশ্নে দেওয়া ছিল কি, প্রশ্ন ছিল যে 170 জুল শক্তি ব্যয় করে। শক্তি কত ব্যয় করে 170 জুল, এখানে বলা হয় না যে 170 ওয়াট ক্ষমতা ব্যয় করে। যেহেতু জুল শক্তি ব্যবহার করে তাহলে আমরা লিখব লব্ধ কার্যকর শক্তি, লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড মোট প্রদত্ত শক্তি ইনটু 100%। ক্লিয়ার? এখন দেখো আমরা লিখবো লব্ধ কার্যকর শক্তি। আসলে লব্ধ কার্যকর শক্তি কি ব্যবহার করছি আমরা, কি ব্যবহার করব লব্ধ কার্যকর শক্তি আমরা কোন নাম্বার পেয়েছি যে কতটুকু কাজ করে শক্তি ব্যয় করে 150 জুল। 150 প্রদত্ত মোট শক্তি যেটা ছিল কত ছিল, মোটরের দেওয়া ছিল যে 170 জুল শক্তি দেওয়া ছিল না, এখন থাকলে এখানে কি 100%। এরপরে তোমাদের কাছে বিষয়টা খুব ইজি, তোমরা ক্যালকুলেটর চাপলে বের করতে পারবা যে 150 ডিভাইডেড 170 মান বের হয়ে গেছে। এই মানটার সাথে কি করবা 100% আছে, তোমরা কি 100% ক্যালকুলেটরে চাপবা না, যেহেতু আমাদের অ্যানসারটার প্রয়োজন হলো পার্সেন্টে থাকবে। আচ্ছা এই 100% বিষয়টাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, 100 ইনটু 1% গুণ করলে তো 100% আবার আসে। তাহলে আমরা গুণ করব এই মানটার সাথে কত 100%, আমরা গুণ করব না 1% গুণ করব না, এই পার্সেন্টটা আমাদের অ্যানসারেই থাকবে। তাহলে এই মানটার সাথে তোমরা 150 ডিভাইডেড 170 ক্যালকুলেটরে চাপবা, এরপরে গুণ করে দিবা এই মানটার সাথে কত, এই মানের সাথে জাস্ট গুণ করবা 100 গুণ করলে তোমাদের একটা মান চলে আসবে 150 ডিভাইডেড 170 মান আসে ক্যালকুলেটরে ইনটু করবা 100 ইনটু করলে মান আসে 88.23। এই যে পার্সেন্ট আমাদের থাকলো, আর পার্সেন্টে আমাদের নিয়ে আসতে হবে কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা বের হয়ে গেল, কর্মদক্ষতা কত 88.23%। বারবার প্র্যাকটিস করবা, তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যারা 9-এ তোমাদের কাছে বিষয়টা এমনটা হতে পারে যে একটু কঠিন মনে হতে পারে, বাট যারা ক্লাস 10-এ তাদের কাছে এটা কিছুই না, কারণ তারা এই ভিডিওটা দেখার আগে এগুলো করে ফেলছে। ঠিক আছে, তোমাদের কাছে যেহেতু নতুন তোমরা বারবার প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কাছে আর সমস্যা থাকবে না। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে, এই হোমওয়ার্কের উপরে তোমরা বাসায় কাজ করবা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, আর এই হোমওয়ার্কটা ভালো করে তোমরা আগে প্রশ্নটা বুঝবা, তারপরে সলিউশনে যাবা। প্রশ্নটা হলো এমন যে 20 কিলোওয়াটের একটি ইঞ্জিন 300 কেজি পানি 10 মিটার উচ্চতায় 30 সেকেন্ডে ওঠাতে পারে। প্রথম প্রশ্ন, কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন, ইঞ্জিনটির ক্ষমতা কত? গ নম্বর প্রশ্ন, ইঞ্জিনটির কর্মদক্ষতা কত? ভালো করে লক্ষ্য রাখবে যে ইনপুট এখানে কি দেওয়া আছে, শক্তি দেওয়া আছে না ক্ষমতা দেওয়া আছে, শক্তি না ক্ষমতা, এই বিষয়টা লক্ষ্য রাখে করবা। আবার তোমরা চাইলেও ক্ষমতাটাকে কি করতে পারবা, শক্তিতে রূপান্তর করতে পারবা, কারণ এখানে সময় যেহেতু দেওয়া আছে, সময় যেহেতু দেওয়া আছে তাহলে তোমরা কি ক্ষমতাটাকে শক্তিতেও কনভার্ট করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, এরপরে দেখা হবে আগামী ক্লাসে। ততদিনে তোমরা এই বিষয়গুলো ভালো করে সলিউশনে নিয়ে আসো। যদি কোনো সমস্যা থাকে স্যারের সাথে যোগাযোগ করবা। আল্লাহ হাফেজ।